শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে আপনারা ক্লিক করে আগের পর্বগুলো দেখে নিতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। 1996 সাল। ঘন কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির উপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। কাচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি প্রলেপ রোদ্দুর পদ্মজার সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ে। নিচতলা থেকে মনার কণ্ঠস্বর ভেসে আসে, আপামনি। মিষ্টি রোদের কোমল ছোঁয়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মজা। আমির আড়মোড়া ভাঙতে ভাঙতে ল্যাপের ছেড়ে উঠে বসল। দরজার বাইরে চোখ পড়তেই দেখতে পেল পদ্মজাকে। ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ সুতি শাড়ি, মাথায় লম্বা বেনুনি, চওড়া পিঠের উপর সাপের মতো দুলছে, পাতলা কোমর উন্মুক্ত। আমির চমৎকার করে হেসে ডাকল, পদ্মবতী। পদ্মজা ফিরে না তাকিয়েই জবাব দিল, অপেক্ষা করুন, আসছি। আমির মুখ গুমট করে বলল, ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি, বুড়ো হয়ে গেছি তো। ওপাশ থেকে আর সাড়া আসলো না। আমির অলস শরীর টেনে নিয়ে বারান্দায় গেল। পদ্মজা বৈঠকখানায় এসে দেখে মনা সোফায় পানের কৌটা নিয়ে বসে আছে। তাকে দেখেই দ্রুত উঠে দাঁড়ায়। 9 বছরের মনা এখন 14 বছরের ছটফটে কিশোরী। পদ্মজা গম্ভীর স্বরে বলল, পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছিস? মনা নতজানু হয়ে দাঁড়িয়ে আছে। সে মাথা নত অবস্থায় রেখেই চোখ উল্টিয়ে তাকিয়ে পদ্মজাকে দেখল একবার, এরপর আবার চোখ নামিয়ে নিয়ে বলল, অনেকদিন খাই না, আপামনি একটা খেতে দাও না। মনা চাইলে লুকিয়ে খেতে পারত, কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে। পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো। সোফায় বসে প্রশ্ন করল, পান কে দিয়েছে, আবার সাথে পানের কৌটো? আব্বা আসছিল, ভীতু কণ্ঠে বলল মনা। কখন? ভোরবেলা। বাসায় আসেনি কেন? কাজে যাচ্ছে তাই। উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটা? তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি তাই না? মনা জবাব দিল না। তার চুপ থাকা প্রমাণ করছে পদ্মজার ধারণা সত্য। পদ্মজা আর কথা বাড়ালো না, বলল, একটা পান খাবি? কৌটোসহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দেব। পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুই নাকি গণিতে ফেল করেছিস? পদ্মজার প্রশ্নে মনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি দৌড়াতে থাকলো। পদ্মজা ধমকে উঠল, বলছিস না কেন? আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি, তবু ফেল করলি কি করে? মনা কাঁদো কাঁদো হয়ে বলল, পরীক্ষার আগের দিন পড়িনি, পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে পড়ছিল। কেন পড়িসনি? সেদিন আমি অসুস্থ ছিলাম না, তাই আমি দোতলায় ছিলাম, নিচে একবারও আসতে পারিনি। এই সুযোগে পড়া রেখে টিভি দেখছিলি, তাই তো? মনা বাধ্যের মতো মাথা নাড়ল। পদ্মজা হাসবে না কাঁদবে বুঝতে পারল না। বেহায়ার মতো আবার স্বীকারও করছে, পড়া রেখে টিভি দেখেছে। ঢাকা আসার পরের বছরই মনাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল সে। এখন মনা 5ম শ্রেণীতে পড়ে। মাথায় বুদ্ধি বলতে নেই, সারাক্ষণ টিভি টিভি আর টিভি। এত পড়ানোর পরও কিছু মাথায় রাখতে পারে না। পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়ল। শোবার ঘরে ঢুকতেই আমির আক্রমণ করে বসল। পদ্মজার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখতেই পদ্মজা উফ ঠান্ডা বলে ছিটকে সরে গেল। আমির হতভম্ব হয়ে গেল। 2 পা এগোতেই প্রাপ্তবয়স্ক নারীর রিনরিনে কণ্ঠে ধমক বেরিয়ে আসলো, একদম এগোবেন না। এই শীতের মধ্যে ভেজা হাতে ছোলেন কিভাবে? আচ্ছা, আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন? পাচ্ছি না, শীতে জমে যাচ্ছি একদম। আমির কিছু বলল না। সে পদ্মজার দিকে আর চোখে তাকিয়ে আছে। পদ্মজা এদিক ওদিক তার কালো সোয়েটারটা খুঁজল, এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল। বলল, এভাবে সঙ্গের মতো খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন? আমির কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই টেলিফোন বেজে উঠল। পদ্মজা পাশের ঘরে চলে গেল। কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে। এ সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমির টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে, জরুরি দরকার। পদ্মজা সোয়েটারটা খোঁজা রেখে তাড়াতাড়ি তার খাবার পরিবেশন করলো। গরুর মাংস গরম করলো। আমির খাওয়া দাওয়া শেষ করে নিয়ম মতো পদ্মজার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। পদ্মজা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলে অনেক মেয়েকেই চিনে। আজ মনার স্কুল নেই, সে একাই বাসায় থাকবে। পদ্মজা হলে যাচ্ছে এক ছোট বোনের সাথে দেখা করার জন্য। আমিরের তো কখনোই ছুটি নেই, নিজের ব্যবসা, যখন তখন কাজ পড়ে যায়। রোকেয়া হলের চারপাশে সবুজ গাছে আবৃত। পদ্মজা গেটের বাইরে গাড়ি রেখে এসেছে। হিমশীতল বাতাসে চোখ জোড়া ঠান্ডায় জ্বলছে। তার পরনে বোরকা, মুখে নিকাব,
রোকেয়া হলের ক ভবনে এসে জানতে পারল যার খোঁজে সে এসেছে সে নেই। চারিদিক নিরিবিলি, প্রায় সবাই ক্যাম্পাসে। নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস, রোমাঞ্চকর অনুভূতি। রোকেয়া হলে এ নিয়ে অনেকবার এসেছে সে। পদজা ক ভবনের নিচতলায় শেষ মাথার কাছাকাছি অবধি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য। তখন অতি সূক্ষ্ম একটা শব্দ কানে ভেসে আসে। পদজা থমকে দাঁড়ায়, 2 পা পিছিয়ে চোখ বুজে শোনার চেষ্টা করলো। শব্দটা তীব্র হচ্ছে, যেন কাছে কোথাও ধস্তাধস্তি হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে, অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকায়। একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই পদ্মজা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে। পৌঁছাতে দেখতে পেল অর্জুন আর রাজু একটা মেয়েকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে। ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নেতা এরা। 6 মাস হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে, আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। পদজার উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু তাকালো। মেয়েটা ভয়ে কাঁপছে। পদজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে ফেলে। পদজা বেশ শান্তভাবে বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই, ছেড়ে দাও মেয়েটাকে। পদজার কণ্ঠ মেয়েটা চিনতে পারল। অস্পষ্টভাবে ডাকলো, পদ্ম আপা। এরপর বলল, পদ্ম আপা, আমি মিঠি। পদ্ম আপা, ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। পদজা ভালো করে খেয়াল করে চিনতে পারল মিঠিকে। অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল, ওরে ঘাড়ে ওঠা। এই আপনি সরেন, মাঝে হাত ঢুকাবেন না। বিরক্ত করা একদমই পছন্দ না আমার। পদজা বাধা হয়ে দাঁড়ালো, বলল, দেখো, মা জাতিকে এভাবে অপমান করতে নেই। হাতে ক্ষমতা পেয়েছ, সৎ ব্যবহার করো, সৎভাবে চলো, সবার ভালোবাসা পাবে। এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো, সেই সাথে নিজেদের পাপই করছো। এই ফুট এখান থেকে। নীতিকথা শোনাতে আসছে, ভালোভাবে বলছি, ভেজাল না করে ছেড়ে দাও। নারীকে নারী রূপে থাকতে দাও, শক্ত হতে বাধ্য করো না। অর্জুন রাগে দাঁতে দাঁত কামড়ে বলল, আর একটা কথা বললে জামাকাপড় খুলে মাঠে ছেড়ে দেব। কথাটা শেষ করে অর্জুন চোখের পলক ফেলতে পারল না। তার আগে পদ্মজার 5 আঙ্গুলের দাগ বসে যায় তার ফর্সা গালে। অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায়। মিঠিকে ছেড়ে পদ্মজার গলা চেপে ধরে। পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। অর্জুন কুকিয়ে উঠল, অন্ডকোষে 2 হাত রেখে বসে পড়ল। রাজু বিশ্রী গালিগালাজ করে পদ্মজার দিকে তেড়ে আসে। পদ্মজা মেঝে থেকে ইট তুলে রাজুর মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারে। মিঠি ভয়ে চোখ খিচে ফেলে। রাজুর কপাল ফেটে রক্তের ধারা নামে। অর্জুন আকস্মিক তেড়ে আসে পদ্মজার নিকাব টেনে খোলে। খোলা চোখের ভয়ঙ্কর চাহনি, রক্ত জবার মতো ঠোঁটের কাঁপুনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তোলে। তবু দমে থাকেনি। পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয়। পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায়। এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে। অর্জুন চিৎকার করে বসে পড়ে। গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি, চামড়া ছিঁড়েছে শুধু। তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যুর সাক্ষাৎ পেল। পদ্মজার অভিজ্ঞ হাত তার কলিজা শুকিয়ে দিয়েছে। মেঝেতে বসে হাঁপাতে থাকে। পদ্মজা ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল, তোমাদের ভাগ্য ভালো, পদ্মজার হাতে পড়েছ, হেমলতার হাতে পড়নি। এরপর মিঠিকে প্রশ্ন করল, আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো, আর এ হলে 2য় তলায় থাকার কথা, এখানে আসলে কি করে? মিঠির ভয় এখনও পুরোপুরি কাটেনি। সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, ক্যাম্পাসে যেতে পারিনি। অর্জুন দাদা নাজমাকে দিয়ে আমাকে ডেকেছিল, অমনি চলে এসেছ। কয়েকদিন আগে 3য় বর্ষের একটা মেয়ের কি হাল হয়েছিল দেখনি, শুনুনি? এরপরও এদের ডাকে সাড়া দিলে কেন? না দিয়ে উপায় নেই। পদ্মজা আর কিছু বলতে পারল না। মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। এরপর নিকাব পড়তে পড়তে বলল, এসব বেশি দিন সহ্য করা যায় না। মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য, আর এসব নির্যাতনের শিকার হতে হয়। তোমার চেনা জানা আরও যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে, সবার নামের তালিকা আমাকে দিতে পারবে? মিঠি জানতে চাইল। কেন? সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব। তাদের নীরবতা আর মেনে নেব না। ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখছি, থামানোর চেষ্টা করেছি। 1-2 থামে, আরও 10 জন বাড়ে। এইবার আমাদের আন্দোলন করতে হবে। কেউ ভয়ে আন্দোলন করতে চায় না। অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি। এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে 80 ভাগই আসতো না। অনেকের বাসায় আক্রমণ করা হয়েছে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজে মেয়েরা এত দুর্বল। তাদের দেহের লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো।
ছন্দ হারানোর ভয় থাকতো না, কাউকে ভয় পেতে হতো না। পদ্মজা মিঠিকে বলল, তুমি বরং কয়েকদিন বাড়ি থেকে ঘুরে আসো। এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক। আমি আগামীকাল গ্রামে যাচ্ছি। আমার আম্মার মৃত্যুবার্ষিকী। ছোট বোনের মেট্রিক পরীক্ষা 1.5 মাস পর। আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি। 1.5-2 মাসের মতো গ্রামে থাকবো। এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষে শিক্ষা আছে না? বেশ সাহসী মেয়েটা। ওর মতো আরও কয়েকটা মেয়ে পাশে থাকলেই হবে। তুমি যাও এখন, দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো। যতক্ষণ এখানে আছো একা চলাফেরা করো না। শিখাও তো মনে হয় হলেই থাকে। জি, ওর সাথে থেকো। কখনো কথা হয়নি, এখন তো ক্যাম্পাসে বোধ হয়। আচ্ছা, বিকালে আমি আবার আসবো, ওর সাথে কথা বলবো। আমি আসছি এখন। পদ্ম আপা। পদ্মজা তাকালো। মিঠি পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ভেজা কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ তোমাকে। আমি খুব ভয় পেয়েছিলাম। বাঁচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি। ভেবেছিলাম জীবনটা শেষ হয়েই গেল বুঝি। কখনো এমন ভাববে না। বিপদে সামর্থ্য মতো যা পারো করবে। শরীরে শক্তি নিশ্চয়ই কম নয়, মনের জোরটা কম। সেই জোরটা বাড়াতে হবে। সেই জোরটা বাড়াবে। মনের জোর বাড়াতে টাকা লাগে না। কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয়। মিঠি মাথা তুলে তাকায়, একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছল। এরপর দ্রুত বলল, দ্রুত ফিরবে পদ্ম আপা। আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামব। পদ্মজা হেসে বলল, ফিরব, দ্রুত ফিরব। গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটল। বাড়ির নাম আগে ছিল আমির ভিলা। বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীর। পদ্মজা জানালার কাচ তুলে বাইরে তাকালো। রাস্তাঘাটে মানুষজন কম, ঠান্ডা বাতাস। সূর্যের আলোয় একদমই তেজ নেই, যেন থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে। পদ্মজা আকাশপানে তাকিয়ে 3টা প্রিয় মুখকে খুঁজে। চোখ দুটি টলমল করে ওঠে। কোথায় আছে তারা? আবার কবে হবে দেখা? পদ্মজা কাচ নামিয়ে দিল। রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুজল।